আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। ওয়াকার সমেত লম্বা লম্বা সমস্ত প্যান্টগুলো, জামাগুলো আর যা আছে সব করে লাগিয়ে দিয়ে সব হাতে হাত করা পরিয়ে সব নিয়ে চলে আসবে যুদ্ধবন্দী। এবার 2 বছর থাক এখানে। এই বাংলাদেশে প্রত্যার্পণ চুক্তি নিয়ে এত কথাবার্তা হচ্ছে, অথচ সরকারের ঘরেই কিন্তু প্রত্যার্পণ চুক্তি রয়েছে। পুরোটা পড়তে হবে না, আমি বলে দিচ্ছি। অনুচ্ছেদ 13A/1 এটা দেখে নিন। ওখানে পরিষ্কার করে লেখা আছে, যদি বাংলাদেশ বা ভারতে কোনো কনভিক্টেড আসামি অন্য দেশে পালিয়ে যায় এবং সেই কনভিক্টেড আসামিকে যদি ফেরত পাঠাতে চায় তাহলে পাঠাতে পারে। 2 অনুচ্ছেদ 13(1)(2) যেটা 2তে লেখা আছে যে সেক্ষেত্রে কি করতে হবে, মামলার সমস্ত ডকুমেন্ট এবং সে যে মানে তার মামলা কিভাবে করা হয়েছে সেই তার সমস্ত ডকুমেন্ট সেই দেশকে দিতে হবে, হয় ভারত, যার কাছে প্রত্যর্পণ চাইছে, হয় ভারত নয় বাংলাদেশ, তাকে দিতে হবে। এবার 3 নম্বর চুক্তির ধারায় আছে, মানে সাবক্লজে যে ধারা আছে তাতে রয়েছে, যদি সেই সংশ্লিষ্ট দেশ যদি মনে করে যে তাকে ফাঁসি কাটে ঝোলানো হবে না বা তার মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এরম যদি নিশ্চয়তা পাওয়া যায় তাহলেই একমাত্র বন্দি বিনিময় হতে পারে। তবে প্রথম শর্ত, তাকে অপরাধী হতে হবে সরকারের বিচারে এবং বিচার প্রক্রিয়ার সমস্ত কাগজপত্র দিতে হবে। এবার আপনারা আমায় বলুন, শেখ হাসিনা এদেশে এসছেন, কে দিয়ে গেছে? দিয়ে গেছে সেনাবাহিনী প্রথমে হেলিকপ্টারে করে, তারপরে বিমানে করে হিন্ডন এয়ারবেসে দিয়ে গেলেন। তখন তিনি প্রধানমন্ত্রী মর্যাদাতেই তাহলে এখানে তিনি আছেন। এটা আমি প্রথম বলেছিলাম যে সর্বদল বৈঠক ডাকা হয়েছে, প্রথম আমি কিন্তু ব্রেক করেছিলাম এটা। তারপরে জানা গেল সবাই লিখলো সর্বদল বৈঠক। আর একটা সর্বদল বৈঠক হতে পারে, আমি যেটা বলছিলাম ফেরার ব্যাপারে তো আর সর্বদল বৈঠক তো দরকার নেই, আর একটা সর্বদল বৈঠক হতে পারে। বাংলাদেশের কি কলাকীর্তির কথা আমি ছেড়ে দিলাম, এরা সাধারণ মানুষ টু সরকার সব হচ্ছে গয়াকাতন্তে 9 হর্ষ। হয় আমায় পাগলখানায় যেতে হবে, আর নইলে তাদেরকে পাগলখানায় যেতে হবে, দুজনের একটা, মধ্যিখানের কিছু নয়। তো এই যে এত দেশের ছোটাছুটি, সারা বিশ্ব ঘুরে ফেললেন আমাদের নরেন্দ্র মোদী, কি জন্য? একটা সলিডারিটি দেওয়ার জন্য। যদি ভারত কোনো রকম পাকিস্তান বা বাংলাদেশে কোনো রকম তাদের মিসঅ্যাডভেঞ্চারের জন্য যদি একটা অ্যাকশন নেয়, তাহলে ইউরোপিয়ান দেশগুলো যাতে ভারতের পাশে থাকে, এবং লাতিন আমেরিকা এবং আফ্রিকান কান্ট্রিগুলোতে। তিনি কোথায় কোথায় গেছেন এবার খোঁজ নিন আপনারা। তিনি যে 12 দিনের সফর করলেন, কোথায় কোথায় গেছেন। এবার ধরুন আমি আসি আর একটা এর কথায়, মানে ওই সর্বদলীয় বৈঠকের কথায়। তিনি যাচ্ছেন, তাতে সর্বদলীয় বৈঠকের ব্যাপার নেই, তিনি তার দেশে ফিরে যাচ্ছেন, সর্বদলীয় বৈঠকের দেখার কথা নেই। এখন যদি তিনি দেখেন যে তাকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হচ্ছে না, তিনি তো আর
ধাক্কা মেরে ভেঙে ঢুকবে না, আর ভারতবর্ষ সেভাবে ছাড়বেও না। পরিষ্কার কথা, সেভাবে ছাড়বে না। ভারতবর্ষ তার নিরাপত্তা নিশ্চিত করে তবে ছাড়বে। তা ভারতবর্ষ মোটামুটি ভেতরে ভেতরে কাজ করছে। আমি আপনাদের একটা প্রশ্ন করি, এর জবাব আপনারা দেবেন। শেখ হাসিনা আমাদের দেশে এখনো প্রধানমন্ত্রী মর্যাদায়, এবং আমরা তাকে ম্যাডাম প্রাইম মিনিস্টার বলি, এবং সবাই তাকে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে রেখে দিয়েছে। তার পেছনে মাসে আমাদের খরচা হয় 35 কোটি টাকা, সমস্ত খরচ নিয়ে, তার স্টাফ, তাদের বেতন, তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার সমস্ত চিকিৎসা সমস্ত কিছু নিয়ে মাসে 35 কোটি টাকা আমাদের খরচা হয়। আমি খরচার কথা বলছি না, আমি বলছি একটা প্রধানমন্ত্রীর যে খরচ হয় প্রতিদিন, আমাদের প্রধানমন্ত্রী হয়তো তার থেকে একটু বেশি, তার স্টাফ বেশি, তার খরচা একটু বেশি, আর শেখ হাসিনার স্টাফ কম, তার খরচা কম। যদি 3 গুণ স্টাফ হয় তাহলে নরেন্দ্র মোদীর মতোই হয়ে যাবে, কারণ নরেন্দ্র মোদী যা খান তা সেই একই খাবার তো তিনি খান, কেউ তো আর বেশি কম খাওয়ার ব্যাপার নেই, দুজনেরই বয়স হয়েছে। তো এখন তিনি যদি, এটা আমার কথা, মানে আমি বলছি এটা হাইপোথেটিক্যালি, যে তিনি যদি মনে করেন যে আমি তো বাংলাদেশে ঢুকতে পারছি না, তিনি প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষকে একটা চিঠি দিলেন যে আমি দেশের প্রধানমন্ত্রী, আমাকে মৌলবাদী দল এবং তার সঙ্গে মিলিত হয়েছে একটি রাজনৈতিক দল, দুজনে মিলে আমাকে সরকার থেকে উচ্ছেদ করেছে, সেনাবাহিনী কোনো মতে আমাকে এখানে রেখে দিয়ে গেছে। 1971 সালে আপনারা আমার বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ ভারত স্বাধীন করে দিয়েছিল। 2024-এ আবার পরাধীন হয়ে গেছে। আমাকে আমার স্বাধীন বাংলাদেশে একটু ফিরিয়ে দিন। 10 লাইনের একটি চিঠি দিয়ে দেন। ভারত তো ওঁত পেতে বসে আছে। এই যে মোদিজি বিশ্ব ভ্রমণ করছে, সেটা কি জন্য? সেটা করছেন এই জন্য যে যদি পাকিস্তান এবং বাংলাদেশের ওপরে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ভারতবর্ষ দেখায়, তাহলে অ্যাটলিস্ট ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, আপনার ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকান কান্ট্রিগুলো যাতে ভারতবর্ষের পাশে থাকে। ইন্ডিয়া, চায়না, রাশিয়া তো আছেই, ছেড়ে দিন। আমাদের পেছনের দেশগুলো আমাদের সঙ্গে আছে, ভিয়েতনাম থেকে ফিলিপিন্স অব্দি সমস্ত আমাদের সঙ্গে রয়েছে। সেদিনকে তো ইন্দোনেশিয়া গেছিলেন, দেখলেন তো আমাদের প্রধানমন্ত্রী কি সম্মান পেলেন। তো যাই হোক, তখন তো পালে বাঘ পড়ার মতো অবস্থা হয় মশাই। তখন এই সরকার, আমি কালকে বলছিলাম না, আজকে আমি বলবো যে যদি একান্তই কিছু ঢুকতে না দেয় তাহলে পরে কি হতে পারে। যদি আপোষে মীমাংসা হচ্ছে সব থেকে ভালো, ভারত আপোষে মীমাংসা করতে চাইছে। আপোষে মীমাংসা কিন্তু 71 সালেও করতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী। ভুট্টো কিন্তু মীমাংসার মধ্যে যাননি। ইয়াহিয়া খানের নির্দেশে আর ভুট্টোর উস্কানিতে কিন্তু এই যুদ্ধ হয়েছিল। 13 দিনের যুদ্ধে সব ফয়সালা হয়ে গেল। 93,000 প্যান্ট খুলে রোদে শুকিয়ে দিল ভারত। এবার তো একেবারে প্যান্ট তো খুলবে না, প্যান্টের সঙ্গে আর যা যা আছে সব খুলে নেবে। তো এখন
শুধু একটা চিঠির অপেক্ষা। আমি মনে প্রাণে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি চিঠি দিন। তার সঙ্গে যখন রাজনাথ সিং এবং যখন অজিত দোভালের কথা হয়েছিল, তখন তার দিকে চেয়ে অজিত দোভাল মুচকি হেসে বলেছিলেন, আপনি যা চাইবেন তাই হবে এবং আপনাকে আমরা সব জানিয়ে যাব। এবং প্রধানমন্ত্রীও নির্দেশ আছে তাকে সব জানিয়ে সমস্ত ব্যবস্থা করতে হবে। তার দেশ, তাকে অজান্তে রেখে কোনো কাজ যেন না করা হয়। অর্থাৎ তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীকে সস্থানে বসানোর জন্য ভারতবর্ষ যা যা করার তাই করবে। 71 সালে যা হয়েছিল, অত শক্তিশালী তো আপনাদের সেনাবাহিনী নয়। আর তারপরেও আপনারা আমাকে তো গুজববাজ বলেন, ছেড়ে দিন। এখন একেও বট বাহিনী বলতে শুরু করে দিয়েছে। এবার আপনারাও সবাই বট বাহিনী বলুন। রয়টার্সের ওই জন্য আমি কিন্তু প্রথমেই আমি গতকালকে একদম রয়টার্সের পূর্ণ বিবরণ দিয়ে দিয়েছিলাম। তার স্থাপনা কবে হয়েছিল, কি করেছিল, তার নাম কি, চেয়ারম্যান কি, তার অফিস কোথায় আছে, তারা কদিন ধরে ইন্টারভিউ নিয়েছে, সব আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে বলছে বট বাহিনী। তো তারা তো আমাকে তো গুজববাজ বলবেই। এখন যদি একটা চিঠি একটা দিয়ে দেন উনি, আমি আপ্রান্ত চাইছি ঈশ্বরের কাছে, ঈশ্বর আপনি একটা চিঠি কোনো রকমে ওনাকে সজ্ঞানে লিখিয়ে দিন, টু দ্য প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটা চিঠি লিখে দিন, তাহলে খেল খতম, পয়সা হজম, ওয়াকার সমেত লম্বা লম্বা সমস্ত প্যান্টগুলো, জামাগুলো আর যা আছে সব করে লাগিয়ে দিয়ে সব হাতে হাত করা পরিয়ে সব নিয়ে চলে আসবে যুদ্ধবন্দী। এবার 2 বছর থাক এখানে। পাকিস্তানকে 4 বছর রাখা হয়েছিল, এখানে 2 বছর রাখবে। আর জামাত যত আছে ভেতরে, সেগুলো আমাদের ওখানকার আছে না, দক্ষিণ দিনাজপুর থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ অব্দি, ওখানে যত আছে সেনাবাহিনী আমাদের সব সাইজ করে দেবে। যখন ঢুকবে তো চারদিক দিয়ে ঢুকবে, কোন দিকে কে সামলাবে, কে সামলাবে? যাকে এখন হাসি মস্করার মধ্যে দিয়ে এটা আমি বলে দিলাম, কিন্তু মনে প্রাণে প্রার্থনা করুন উনি যে চিঠিটা দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এই টাকলা ফুয়াদের জন্য একটু প্রার্থনা করবেন যাতে ওর মস্তিষ্কটা ঠিক থাকে। ধন্যবাদ। গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় খবর শেখ হাসিনার ডিসেম্বরে ফিরে আসার ঘোষণা, এবং আপনারা জানেন যে আপনাদের অনুরোধের প্রেক্ষিতে, দর্শকদের অনুরোধের প্রেক্ষিতে আমরা আমাদের শ্রদ্ধাভাজন এবং সবার প্রিয় আলোচক ভারতের দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব গৌতম লাহিড়ীকে আমরা পরশু আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আপনারা আগ্রহ ভরে তার সমস্ত আলোচনা শুনেছেন। আজকে কিছু আপডেট থাকা বিধায় দাদা নমস্কার জানিয়ে শুরু করছি আপনাকে। আমরা জানি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক যে নিয়মিত ব্রিফিং, সেই ব্রিফিং এ শেখ হাসিনা প্রসঙ্গ উঠে এসছে। আজকে সেই ব্রিফিং এ কি কি বিষয় উঠে এসছে এবং কি ছিল একটু যদি কাইন্ডলি আমাদের দর্শকদের জানাতেন। দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ নানা বিষয়ে প্রশ্ন হয়ে থাকে। তা আমি নিজে প্রশ্নটা করছিলাম মুখপাত্রকে যে শেখ হাসিনা সম্প্রতি একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন তিনি দেশে ফিরতে চান এবং সেক্ষেত্রে তিনি ডিসেম্বরে ফিরতে হইবেন, এরকম একটা বলেছেন। তখন যেটা মঞ্চ থেকে যে উত্তরটা দেন রণদীপ জয়সওয়াল, তাতে তিনি বলেন যে ভারতের কাছে একটা বাংলাদেশের একটা প্রত্যর্পণ চুক্তি অনুসারে একটা রিকোয়েস্ট, অনুরোধ পেন্ডিং আছে। সে কারণে আমাদের যদি ফেরত দিতে হয় তাহলে এক্সট্রাডিশন ট্রিটি চুক্তি অনুসারে যে আইনি প্রক্রিয়া, বিচার বিভাগীয় প্রক্রিয়া, সেই অনুসারে ফেরত দেওয়া যেতে পারে। কিন্তু তিনি যে শেখ হাসিনা ফেরত দিতে, তিনি যে চলে যেতে চান ভারত ছেড়ে এবং তার নিজের দেশে ফিরতে চান, সেটা আমি এটাও প্রশ্ন করেছিলাম যে আপনাদের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলোচনা হয়েছে কি।
সেটারও কোনো জবাব দেননি। কিন্তু এর পরে আমাদের সাধারণত যেটা হয় যে ব্রিফিং এর পরে এগুলোর অনেকে আমরা ব্যাখ্যা চাই যে এটা আপনি বললেন তার অর্থ। এটা যেটাকে বলা যেতে পারে যে আপনার, এই জন্য আমরা যখন লিখি বা লিখে আমি লিখেওছি আজকে, এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্র সূত্র যিনি বলেন যে শেখ হাসিনা একজন মুক্ত পুরুষ, মুক্ত না মুক্ত, তিনি এখানে তার কোনো, তিনি বাংলাদেশের নাগরিক, তিনি যদি ফিরে যেতে চান যেখানে যেতে চাইবেন তাতে ভারত সরকারের কোনো আপত্তি নেই। এবং দ্বিতীয়ত আমি তো বলেছিলাম যে আপনারা তো যে কথা প্রকাশ্যে সরাসরি এটা বলা সম্ভব না, যেহেতু বাংলাদেশ সরকারের একটা এক্সট্রাডিশন ট্রিটি রিকোয়েস্ট আছে, কিন্তু তিনি যেতে চাইলে যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তখন আমি এটাও জানতে চেয়েছিলাম, আচ্ছা তিনি তো বলছেন যে বিমানে না গিয়ে সড়ক পথে যেতে পারেন, যে সড়ক পথে যেতে পারেন বলে বিমানে যাওয়ারও কোনো অসুবিধা নেই, কারণ তার তো পাসপোর্ট নাই। ওরকম প্রশ্নে আমরা এরকম অনেকেই ট্রাভেল ডকুমেন্ট দিই, ট্রাভেল ডকুমেন্ট সেইটাই ভ্যালিড ডকুমেন্ট আন্তর্জাতিক ভাবে, সেই ডকুমেন্টে নিয়ে তিনি যেখানে খুশি যেতে পারেন, এবং শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর যেখানে দেশে যেতে পারে, তাতে কোনো অসুবিধা কিছু নেই। এভাবে ভারত থেকে বহু আওয়ামী লীগ নেতা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বিভিন্ন দেশে গেছেন। ফলে এইটা যে একটা বিষয় যে আমরা এই প্রথম জানতে পারলাম ভারত সরকারের মনোভাব এবং প্রতিক্রিয়া, তারা এটাও বলছেন তিনি আমাদের, আমি বললাম বাংলাদেশে একটা প্রচার আছে, কিছু সিনিয়র সাংবাদিক প্রচার করছেন যে তিনি নাকি বন্দী। প্রশ্নই ওঠে না, তিনি আমাদের সম্মানিত অতিথি, সম্মানিত অতিথির প্রতি যে আচরণ আমরা করে থাকি তার প্রতি সেই আচরণই করা হয়, মানে তার প্রতি সম্পূর্ণ সহানুভূতি সহমর্মিতা এটা যে ভারত সরকারের আছে এটা কিন্তু স্পষ্ট। ফলে আজকের আপডেট হচ্ছে এটাই, শেখ হাসিনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে তিনি কিভাবে ফিরতে চান বা ফিরবেন। সেটা ভবিষ্যতে নিশ্চয়ই তিনি আরো, আমি জানি আরো 1 ডজন সাংবাদিক অপেক্ষা করছেন, মানে ভারতীয় এবং অভারতীয়, তার মধ্যে চীন জাপান তাদের সাংবাদিকরাও আছেন, এমনকি কিছু পশ্চিমা সাংবাদিকও আছেন। তো সেইগুলোতে তিনি আরো বেশি অনেক মানে খোলাসা করবেন যে কিভাবে তিনি ফিরতে চান। আর সোজা কথা হচ্ছে ভারত সরকারের কোনো আপত্তি কিচ্ছুতেই নেই, তিনি যেভাবে চাইবেন সেভাবে দিতে পারেন। ভারত কি আর যদি কোনো সহযোগিতা চায় শেখ হাসিনা, সেটা দেওয়ার মন মানসিকতা রাখে কিনা আপনার কি মনে হয়? যে কারণ এই আশাটা তো জানতেন যদি আজকে প্রথম দিনেতেই তো এত কিছু মানে আলোচনা করা সম্ভব নয়, এত সময় সাপেক্ষ ব্যাপার এটা। এখন তিনি যদি কোনো সাহায্য চান, তাকে তার দেশে ফেরত যাওয়ার জন্য যে ব্যবস্থা করা দরকার সেটা করা হবে। কিন্তু আর কি সাহায্য বলতে কি, সেটা হচ্ছে শেখ হাসিনাকেই বলতে হবে যে আমি ভারতের থেকে আরো এই সাহায্য চাই। সেই সাহায্যটা কি না জানতে পারলে তো মানে আন্দাজে কোনো কথা কমেন্ট করা সম্ভব নয়, তাই না? আগে জানতে হবে যে তিনি কি চাইছেন। তিনি এমন আপাতত ঘোষণা করেছেন তিনি ফিরবেন, তাতে ভারত সরকারের কোনো আপত্তি নেই। এমন কি কোনো সম্ভাবনা দেখছেন যে শেখ হাসিনার দিক থেকে বাংলাদেশের কাছে ট্রাভেল পাস চাওয়া হতে পারে, বা এরকম কোনো আলাপ আছে কিনা? এটা হচ্ছে, না না, আমি তো সেটা সবটা আগাম বলতে পারবো না, কিন্তু আমি এটা বলছি শেখ হাসিনার সিদ্ধান্ত নেওয়ার পরে এখন তারেক রহমান সরকারের কোর্টে এই বলটা আছে, এবং যে বলটার কারণে আমার মনে হয় যে তাদেরকে এখন যদি ধরুন ভারত সরকার একটা ট্রাভেল ডকুমেন্ট দিল যেটা নিয়ে বাংলাদেশে তিনি যাবেন, সেক্ষেত্রে তারেক মানে বর্তমান বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে ভারত সরকারের ট্রাভেল ডকুমেন্টটাকে তারা অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন। সেটা তো তাদের সিদ্ধান্ত, সেটা তো সেই সিদ্ধান্তটা আমি এখান থেকে বসে তো বলতে পারবো না। কিন্তু তারা চাইছেন কি চাইছেন না, এটা আমার মনে হয় আপনারা আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করতে পারেন। বাংলাদেশের ভেতরে একটা এরকম মনোভাব আছে যে শেখ হাসিনা না আসুক, উনি না আসাটাই ভালো। এটা বিশেষ করে যারা জুলাই যোদ্ধা দাবি করে, আমরা যাদেরকে তথাকথিত জুলাই যোদ্ধা বলি অথবা জুলাই ব্যবসায়ী বলি, তাদের মধ্যে আওয়াজটা বেশি, বিএনপির মধ্যে না, যে তিনি না আসুক, না আসলেই ভালো। আপনার আপনার বিশ্লেষণ কি, কেন এই অংশটা এরকম চাইতে পারে? কারণ আপনি তো পর্যবেক্ষণ করেন সবকিছু। হাসিনা যদি শেষ পর্যন্ত বাংলাদেশে পৌঁছান এবং তিনি সেখানে যদি যান, তাহলে যারা বলছেন সব বিপ্লবের কথা
তারা অপ্রাসঙ্গিক ইতিমধ্যেই হয়ে গেছে, এখন শুধু সংবাদপত্রে আছেন তারা, আর চাঁদাবাজিতে আছেন, তাই না? শিল্পপতির থেকে চাঁদা তোলা যাচ্ছেন, আর কোনো কাজে তো তার নেই। ফলে তাদের কোনো ভূমিকা কিছু নেই, তারা যে আরো অপ্রাসঙ্গিক হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্যই তারা মুখে যাই বলুক আদতে চান যে শেখ হাসিনা যেন না যায়। সেই জন্যই তো শেখ হাসিনা কিন্তু তার মধ্যে একজন বুদ্ধিমতী নেত্রী, এই জিনিসটাকে তিনি বিশ্লেষণ করেই এমন একটা চাল চেলেছেন যে আমি যেতে চাইছি, আমাকে বাংলাদেশে যেতে দেওয়া হচ্ছে না। তিনি তো বিচারের মুখোমুখি হতে চাইছেন, বিচারের মুখোমুখি হবেন তিনি তো বলছেন না আবার তাকে গণভবনে বসিয়ে দিতে, তা বলছেন না, বলছেন বিচারের মুখোমুখি হবে, ন্যায় বিচার হতে হবে। উনি যে সড়ক, আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে ওনার সড়ক পথে আসার সম্ভাবনা আছে, তিনি বা পদ্মা সেতু হয়ে আসতে পারেন আপনি বলেছেন। এটা কি কৌশলগত কোনো কারণ কিনা, বা এটার এফেক্ট কি না, হতে পারে? এটা কৌশলগত নয়, কৌশলগত নয়। এটা কারণ হচ্ছে এটা তার স্বপ্ন, এটা তার স্বপ্ন। তিনি চান যে যখন এভাবে, তিনি তো একটা বিমান বাহিনীর বায়ুসেনার বিমানে করে চলে এসেছিলেন, তিনি যখন মানে ধরুন 1981 সালে ফিরে গিয়েছিলেন সেটা ভারত থেকে, তো তখনকার যে সরকার তারা তো অ্যাকসেপ্ট করেছিল, তারা তো সেই ট্রাভেল ডকুমেন্ট ইত্যাদি দিয়েও ছিল এবং গিয়েছিলেন, তিনি শুধু বিমান পথেই গিয়েছিলেন। এখন এটা এই কারণে যেহেতু একটা মানে বাংলাদেশে একটা ধরনের প্রচার না করা হয় যে তিনি আসলে, তাকে বাংলাদেশের মানুষ চায় না, তিনি স্বৈরাচারী ইত্যাদি ইত্যাদি যেগুলো বলা হয়, তো তিনি সেই জন্য সচক্ষে সাধারণ মানুষের মধ্যে গিয়ে সেটা বুঝতে চান তারা কি সত্যিই তাকে পছন্দ করেন না ঘৃণা করেন। এটা কিন্তু আপনাকে আবারও বলছি, আমি আবার ব্যাখ্যা দিচ্ছি, এটা নয় যে এই রূপটা তিনি ঠিক করে ফেলেছেন। এই রূপটা পদ্মা না হয়ে উত্তরবঙ্গ হতে পারে, মধ্যবঙ্গ হতে পারে, রংপুর হতে পারে, মুর্শিদাবাদ, কোথায় হবে সেটা কিন্তু বলেনি। কিন্তু আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে যদি কালকে বলা হয় আপনি যান বাংলাদেশে, তাহলে আপনার কিভাবে আপনি যেতে আগ্রহী? বলেছেন আমি আমার তৈরি করা পদ্মা সেতু দিয়ে পৌঁছাতে চাই, কারণ ওই পথে, আমার পথে, ঢাকার পথে গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়া পড়ে, সেখানে আমি যেতে চাই, সেখান থেকে ঢাকায় আসবো। পরবর্তীকালে যেটা তখন আপনাকে বলা হয়নি, আমি অন্য জায়গায় বলেছি, বলছে তারপরে আমার তৈরি করা মেট্রো রেলে চেপে আমি সচিবালয়ের কাছাকাছি আসবো। তো এটা তার আচ্ছা, একটা স্বপ্ন, এইটা রুটটা ফাইনাল করে ফেলেছেন এমন কিছু না। কিন্তু এটা হলে যেটা হবে সেটা হচ্ছে, আপনাকে সেদিন বলেছি কিনা আমি জানি না, যে 4 আগস্ট 2024 সেনাবাহিনী ঘোষণা করেছিল যে যদি জনতার জমায়েত হয় তারা সেখানে গুলি চালাবেন না। শেখ হাসিনা যদি সত্যি উপস্থিত হন তাহলে যে পরিমাণ জনতা সেখানে যুব সমাবেশ ঘটবে, যেটা আমি রোজ মানে সেখানকার মানুষের উৎসাহ উদ্দীপনা থেকে বুঝতে পারছি, তারাও মুখিয়ে আছেন, খালি বলছেন একবার ডেট তারিখটা বলুন আমরা তৈরি আছি। এই যে লাখো লাখো লোক যে হাজির হবে, তাহলে সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তাদের ওপর গুলি চালাবো না। কারণ যদি তারা এই সিদ্ধান্ত না নেন তাহলে প্রমাণিত হবে যে 4 আগস্ট 2024 সেনাবাহিনী একটা পক্ষের কাজ করেছে, তারা যে নিরপেক্ষ নন এটা প্রমাণিত হবে। সুতরাং এটাও শেখ হাসিনার একটা চাল, সেনাবাহিনীর ওপর চাপ, যে আপনারা এটা ঘোষণা করুন, সেদিন যারা পৌঁছাবো আমি, তখন যে লাখো লাখো মানুষ আসবেন তাদের উপর যেন গুলি চালানো না। দাদা, আমরা যতটুকু বুঝতে পারলাম যে ভারত সরকার তার কোনো বাধা তো হবেই না তিনি একা আসতে চাইলে, এবং সেই একা আসার জন্য যে সহযোগিতা দরকার সেটা তারা করবে। আমি এই আজকের সংক্ষিপ্ত অনুষ্ঠানে, আপনারও ব্যস্ততা আছে, আমি দুটো ছোট ছোট বিষয় দিয়ে শেষ করবো। একটা হলো বাংলাদেশ সরকারের পক্ষে আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। বাংলাদেশের তথ্য উপদেষ্টা আজকে বলেছেন যে শেখ হাসিনা ফিরবেন, সেটা তার ফাঁসির রায় কার্যকর হোক এটাই প্রত্যাশিত। হ্যাঁ, আপনার কি মনে হয়? যা কিছুই বলে বলবো, আমি মাথা ঘামাচ্ছি। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা, সমালোচনা, কল্পনা ও জল্পনা এখন বাংলাদেশ জুড়ে সর্বত্র একেবারে তুঙ্গে। সবার মনে প্রশ্ন, তিনি কি সত্যিই আসবেন? আসার পর কি হবে? নাহিদ ইসলাম তো বলেছেন ফাঁসির দড়ি তৈরি, তিনি এলেই ঝুলিয়ে দেয়া হবে। সে কথা শুনে জামাত আর তার সাঙ্গপাঙ্গরা আনন্দে একেবারে উদ্বেল। আনন্দ বিএনপিরও হচ্ছে, তবে তারা খুশি চেপে আছে।
সরকারে আছে কি না তাই। তবে এত সব খবর উঠছে বাতাসে, কিন্তু একটা প্রশ্ন তেমন আলোচনায় আসছে না। সেটা হলো, হাসিনা তো ফিরবেন বলেছেন, কিন্তু কিভাবে ফিরবেন? প্রথমে ভাবা গিয়েছিল বাংলাদেশের সরকার তাকে একেবারে লোফা ক্যাচ পেলে ফিল্ডার যেমন খুশি হয় তেমন খুশি হয়েই লুফে নেবে শেখ হাসিনাকে, তারপর ঢাকায় পৌঁছলেই জেলখানায় রেখে দেবে এবং দিনক্ষণ দেখে ঝুলিয়ে দেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে 7-5 ভেবে বাংলাদেশের যারা ক্ষমতায় আছে তারা 2 ঠোঁটে আঠা লাগিয়েছে। নয়াদিল্লির সাউথ ব্লকে গোয়েন্দারা গোপন খবর দিচ্ছে তারেক রহমানের বিএনপি সরকার হাসিনার প্রত্যাবর্তনের ইচ্ছার খবর জেনে খুশি নয় আদৌ। কেন? কারণ তারা জানে হাসিনা দেশে ফিরলে তাদের অসুবিধা। ব্যস্ত চলছে সরকার, কেন আবার ঝাড়ের বাঁশ ঘরে ডেকে নিয়ে আসা? আরও একটা সন্দেহ বিএনপির, সেটা ভারতের মতিগতি নিয়ে। ভারত কি চাইছে বুঝতে পারছে না। এতদিন ব্যস্ত রেখে দিয়েছিল ভারত হাসিনাকে তাদের দেশে, এখন এই যে ফেরত পাঠানো, এটা কেন? 24-এর মতো রাস্তার আন্দোলন তৈরি করে এই সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত নেই তো? সুতরাং যা 70 পরের ঘাড়ে। হাসিনা থাকুন না ভারতে, তার ফেরার ব্যাপারে বিএনপি সরকার হ্যাঁ বলবে না, আবার নাও বলবে না, মৌনী বাবা সেজে বসে থাকবে চুপচাপ। ভাবুন তো, যদি সত্যিই এমনটা হয়, শেখ হাসিনা ফিরবেন কি করে দেশে? তাহলে কি ভারতেই কাটাতে হবে তাকে বাকি জীবন? কি আছে তারেক রহমানের মনে? কি আছে বিএনপি, জামাত, এনসিপি এবং যাদের কথায় পুতুল নাচের আসর বসেছে বাংলাদেশে গত 2 বছর ধরে, তাদের মনে কি আছে? এবং দেশ ও আন্তর্জাতিক আইন কানুন বা কি বলছে বিষয়টা নিয়ে? আজকের এই প্রতিবেদনে আমরা এই সব সম্ভাব্য সমস্যা ও তার নিদান কিভাবে মিলতে পারে সেই আলোচনা করব। একটু বড় হয়ে যাওয়ার ভয় আছে প্রতিবেদন, তাই অনুরোধ শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আলোচনাটা শুরু করি একটা প্রশ্ন দিয়ে। একজন নাগরিককে কি তার নিজের দেশে ঢুকতে দেয়া নিষিদ্ধ করা যায়? ইতিহাসে এমন অনেক মুহূর্ত এসেছে যখন একটি বিমানের দরজা খোলার সঙ্গে সঙ্গে একটি দেশের রাজনৈতিক ইতিহাস বদলে গেছে। 1979 সালে তেহরানের বিমানবন্দরে নেমেছিলেন আয়াতুল্লাহ খোমেনি। 2007 সালে করাচি বিমানবন্দরে নেমেছিলেন বেনজির ভুট্টো। দুটো ঘটনা সম্পূর্ণ আলাদা, দুটো দেশের ইতিহাসও আলাদা, কিন্তু একটা বিষয় অদ্ভুত মিল ছিল। দুজনের প্রত্যাবর্তনই শুধু একজন মানুষের দেশে ফেরা ছিল না, সেটি ছিল একটি রাষ্ট্রের ভবিষ্যতের মোড় ঘোরানোর মুহূর্ত। আজ দক্ষিণ এশিয়ায় আবার কি তেমনই একটা মুহূর্ত তৈরি হতে চলেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনায়? আর সেজন্যই কি তিনি ডিসেম্বরে ফিরে যাবেন দেশে? ডিসেম্বরের মধ্যে এই ঘোষণা দেওয়ার পর থেকে একটা দুশ্চিন্তা ও ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বাংলাদেশে। বর্তমানে যারা সরকারে থেকে এবং সরকারের বিরুদ্ধ দলে বসে থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে। তাই হাসিনার ফিরে আসার ঘোষণায় তারা বাক্যহারা, ভয়ের মধ্যে রয়েছেন। শেখ হাসিনা প্রকাশ্যে জানিয়েছেন তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান, কিন্তু প্রশ্ন উঠছে ফিরবেন কিভাবে? যে বাংলাদেশের সরকার প্রথমে মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট এবং তারপরের তারেক রহমানের বিএনপি গভর্নমেন্ট হাসিনাকে ফেরত চাই বলে এত হল্লা তুলেছিল, তারা হাসিনার ঘোষণার পর মুখে একেবারে কুলুপ এঁটেছে।
কোথায় এই ঘোষণা শুনে বলবে ডিসেম্বর পর্যন্ত দেরি করার কি দরকার, তাড়াতাড়ি এলেই তো হয়, আমরা আমাদের কাজটা শেষ করতে পারি। কবে আসবেন বলুন, বিমান পাঠাচ্ছি, এটাই তো বলা উচিত ছিল। এই কথা তো বলছেনই না, বরং একেবারে চুপ, যেন ভয় পেয়েছেন। কিন্তু তার ভয় পাওয়াটা, তাদের ভয় পাওয়াটা তাদের কাছে থাক। আমরা হাসিনার কথায় ফিরি। কিভাবে ফিরবেন তিনি দেশে? মানুষ তো পাখি নয়, পাখির পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, পাখিকে আকাশে আটকে দেওয়ার কেউ নেই। মানুষের জন্য সীমান্ত আছে, সেখানে পারাপারের জন্য ডকুমেন্ট লাগে। ভূমিতে গেলেও ডকুমেন্ট, আকাশে গেলেও ডকুমেন্ট। সুতরাং ঢাকায় নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর মতো তিনি বেনাপোল বর্ডার দিয়ে স্থলপথে ঢাকা যাবেন, নাকি দিল্লি থেকে আকাশপথে ঢাকা যাবেন, সেই বিষয়ে আলোচনার আগে প্রশ্ন ওঠে কোন ডকুমেন্টের ভিত্তিতে, কোন কাগজের ভিত্তিতে তিনি যাবেন। বিমানে যেতে গেলে কাগজ লাগবে, গাড়িতে যেতে গেলেও কাগজ লাগবে। এটা লাগবে তখনই যখন বাংলাদেশের সরকার চাইবে না যে তিনি দেশে ফিরুন। গোয়েন্দা সূত্রে নয়াদিল্লির সাউথ ব্লক কিন্তু এরকমই খবর পেয়েছেন। খবরটা হলো বাংলাদেশের সরকার ফেরার কাগজ পাঠাবে না, মানে কোনো অনুমতি পাঠাবে না, বিমান পাঠাবে না, এই বিষয়ে আলোচনায় করতেই তারা রাজি নয়। বেনাপোল সীমান্তে ভারত ছেড়ে বাংলাদেশে যেতে গেলে কিংবা বাংলাদেশগামী বিমানে দিল্লি থেকে উঠতে গেলে টিকিট কাটলেই হয় না। প্রথম প্রশ্ন ওঠে কোন ডকুমেন্টের ভিত্তিতে আপনি আন্তর্জাতিক ফ্লাইটে উঠছেন, কোথায় আপনার পাসপোর্ট। দিল্লিতে নয় ভারত সরকার এই সমস্যার দায়িত্ব নিয়ে মিটিয়ে দিল, কারণ তার পাসপোর্ট তো বাংলাদেশ সরকার সেই 2024-এই বাতিল করে দিয়েছেন। কিন্তু কথাটা হলো ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশ যদি ঢুকতে না দেয়, যদি বলে আমরা তো দেশে আসার কোনো অনুমতি দিইনি আপনাকে, কোথায় আপনার পাসপোর্ট, কোথায় আপনার বিশেষ অনুমতি, এই বলে যদি ইমিগ্রেশন তাকে ঢুকতে না দেয় দেশে, তাহলে কি হবে? এটা ঠিক যে পাসপোর্ট আর নাগরিকত্ব এই দুটো জিনিস এক নয়। আমরা সাধারণ মানুষ প্রায়ই ভাবি পাসপোর্ট নেই মানে বিদেশ যাওয়া যাবে না। ঠিক, কথাটা ঠিক, কিন্তু পাসপোর্ট বাতিল হয়ে গেছে মানেই কারণ নাগরিকত্ব শেষ হয়ে গেল, এটা ভুল ধারণা। পাসপোর্ট হলো একটা ট্রাভেল ডকুমেন্ট, আর নাগরিকত্ব হলো একটা লিগ্যাল স্ট্যাটাস, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আপনার পাসপোর্ট বাতিল হতে পারে, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হতে পারে, আপনার পাসপোর্ট হারিয়ে যেতে পারে, কিন্তু তাতে আপনি আপনার দেশের নাগরিকত্ব হারান না। আজ পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো তথ্য নেই যে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব বাতিল করেছে সেখানকার সরকার, অর্থাৎ তিনি এখনো বাংলাদেশের নাগরিক। আর দেশের নাগরিক দেশে ফিরবে, তাতে কি বাধা দেয়া যায়? আন্তর্জাতিক আইন কি বলছে এই ব্যাপারে? আন্তর্জাতিক মানবাধিকার আইনের মৌলিক একটা নীতি হলো কোনো নাগরিককে ইচ্ছামতো নিজের দেশে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত করা যায় না। এই যে বাংলাদেশি নাগরিকদের ভারত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত দিচ্ছে, তারা যদি সত্যিই বাংলাদেশের নাগরিক হয়, তাহলে কোন আইনে ফেরত পাঠানো হচ্ছে এইসব ব্যাপার দেখা, সেটা আদৌ কোনো অধিকার বাংলাদেশের নেই। সে কারণ সেই নাগরিকের অধিকার আছে তার দেশে প্রবেশের অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যায় না। তাই ভারত তাদের নিয়ম মাফিক ইত্যাদি কার করে ফেরত পাঠাচ্ছে না, এই ব্যাপারটা নয়। এটা নিছক নৈতিক বক্তব্য নয়, এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত একটি নীতি। এর অর্থ এই নয় যে শেখ হাসিনা দেশে ফিরে মুক্তভাবে ঘুরে বেড়াবেন, একদমই নয়। সরকার চাইলে তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করতে পারে, কারণ আইনত তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। কিন্তু গ্রেপ্তার করা আর দেশে ঢুকতে না দেয়া,
এই দুটো বিষয় এক নয়। আইন মানলে দেশে তাকে ঢুকতে দিতেই হবে। এটা বাংলাদেশের আইন যেমন, এটা সারা পৃথিবীর আইন, আন্তর্জাতিক আইন। তাই ট্রাভেল ডকুমেন্ট বা ট্রাভেল পাস শেখ হাসিনার কাছে থাক বা নাই থাক, বাংলাদেশ তাকে অনুমতি দিক বা নাই দিক, দেশে ফেরার অধিকার তার। প্রসঙ্গত বলি, ভারত সরকার কিন্তু শেখ হাসিনাকে সেই 2024 সালে ট্রাভেল পাস দিয়ে রেখেছে। যেমন পাসের জোরে দলাই লামা গত 60-65 বছর ধরে পৃথিবীর সব দেশে যাচ্ছেন, আবার ঘুরে ভারতে ফিরছেন, সেই রকমই পাস দেয়া শেখ হাসিনাকেও। অবশ্য যে দেশে যাচ্ছেন সেই দেশের অনুমতির সাপেক্ষে তবেই সেই দেশে তিনি যেতে পারেন। শেখ হাসিনাকে এই পাস ভারত সরকার দিয়েছে সেই 2024 সালে, যদিও তার জোরে কোনো দেশে এখনো পর্যন্ত যাননি শেখ হাসিনা। তাহলে এ পর্যন্ত দেখা গেল বাংলাদেশ সরকার চেষ্টা করেও তার দেশে ফেরা আটকাতে পারবে না আইন মতে, কিন্তু চেষ্টা করে দুনিয়ার সামনে নিজেদের হাস্যাস্পদ করতে পারে। সারা পৃথিবী বলবে তখন, দেখো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে ফেরাবার জন্য এত ব্যস্ততা ছিল এতদিন যে সরকারের, আজ তিনি ফিরতে চাইছেন অথচ সরকার তাকে দেশে ঢুকতে দিতে চাইছে না। সে এক ভীষণ সমালোচনা। সুতরাং বাংলাদেশকে ঘাড় নোয়াতে হবেই, অর্থাৎ তাকে দেশে যেতে দিতেই হবে। তাই অনুমতিপত্র দিন আর না দিন। এবার কোন পথে তিনি দেশে ফিরবেন? নিঃসন্দেহে আকাশপথে, বিমানে, দিল্লি টু ঢাকা। সেই বিমান নিশ্চয়ই সাধারণ যাত্রীবাহী বিমান হবে না। বাংলাদেশের সরকার বড় দুঃখ পেয়েছে হাসিনার এই ফেরার সিদ্ধান্তে। সুতরাং বিমান পাঠাবার কথা না বলতেই পারে তারা, কোনো জবাবদিহি না দিয়ে চুপ করে বসে থাকতেও পারে। অথচ নেত্রী চলে যেতে ব্যাকুল। এমন পরিস্থিতি হলে কি হবে? দুটো পথ সামনে। এক, শেখ হাসিনা নিজেই একটা চার্টার্ড বিমান ভাড়া নিয়ে দেশে চলে যেতে পারেন। সেখানে অবশ্য তার সিকিউরিটি রিস্ক থাকবে। যাত্রাপথে বাংলাদেশ আর্মি বা পাকিস্তানের ISI এর সন্ত্রাসীরা যারা ঘাঁটি গেড়ে বসে আছে বাংলাদেশে, তারা মিসাইল ছুড়ে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে পারে সেই বিমান। আমি 24 আগস্টে শেখ হাসিনার দেশ ছেড়ে দিল্লি চলে আসার সেই যাত্রা নিয়ে একটি ভিডিও করেছিলাম। দেশ ছেড়ে নেত্রী চলে আসা নিয়ে আমার তৈরি সেই ভিডিও এ বিষয়ে দুনিয়াতে প্রথম ভিডিও ছিল। সেখানে আমি বলেছিলাম আকাশে আক্রান্ত হওয়ার ভয়ে কিভাবে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া বিমানটি বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করেছিল। সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে তারা অতিক্রম করেছিল বাংলাদেশের আকাশসীমা। তো সাধারণ চার্টার্ড বিমানে এবার সেভাবে যাওয়া সম্ভব নয়। সুতরাং নাশকতা বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি। সেই ঝুঁকি নিয়ে ভারতও কখনোই পাঠাবে না শেখ হাসিনাকে ওই বেসরকারি চার্টার্ড বিমানে। দ্বিতীয় পথ, ভারত নিজে তার সামরিক বিমানে করে পাঠাতে পারে শেখ হাসিনাকে, কিন্তু সেখানেও বড় সমস্যা। প্রথমত, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। ভারতের সামরিক বিমান সে দেশের অনুমতি ছাড়া তার আকাশ সীমায় প্রবেশ করলে সেটা আন্তর্জাতিক কানুনের বিরুদ্ধে চলে যায়। ঢাকা সেই বিমানকে ল্যান্ডিংও যদি করতে দেয়, ল্যান্ডিং করার অনুমতি নাও দিতে পারে ঢাকা পৌঁছবার পর। আর সবচেয়ে বড় কথা হলো, সেই বিমানকেও আক্রমণ করে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হতেই পারে। ভারতের পক্ষে সেরকম ঝুঁকি নেওয়াও সমীচীন হবে না। তাহলে কোন পথ খোলা আছে সামনে? এক, ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা করে বাংলাদেশকে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়ার ব্যাপারে রাজি করাতে পারে। দুই, রাজি হলে ভালো, না হলে ভারতীয় সেনার পক্ষ থেকে বাংলাদেশ সেনাকে বলা হতে পারে 2024-এর 5ই আগস্টে তোমরা সামরিক বাহিনী
তোমাদের নিজেদের উদ্যোগে নিজেদের বিমানে আমাদের কাছে তাকে গচ্ছিত রেখে গিয়েছিলে। আজ তোমরাই আবার তাকে নিয়ে যাও, আমরা আর রাখতে পারছি না, এবং কারণ তিনি চলে যেতে চাইছেন। বাংলাদেশের সেনাবাহিনীর কাছে একটা বড় চাপ হবে ভারতের সামরিক বাহিনী এই দাবি তুললে। শেখ হাসিনাকে দেশে নিয়ে গিয়ে বেসামরিক কর্তৃপক্ষ বা পুলিশের হাতে তুলে না দিয়ে, সেটাও তাদের পক্ষে দেওয়াটা মুশকিল, সেটা না দিয়ে তারা করতে পারে কি, শেখ হাসিনাকে সেনা হেফাজতে রেখে দেবে। আমার কাছে খবর আছে এ বিষয়ে বাংলা সেনার সঙ্গে ভারতীয় সেনার আলোচনা চলছে, খুব গোপনে। মনে হচ্ছে ভারতের জন্য এবং শেখ হাসিনার জন্য এই বিকল্পটি সবচেয়ে ভালো এবং এর গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। তবে পাকিস্তানের আইএসআই এটাকে একদম মানবে না, এটা নিশ্চিত। তারা এর তীব্র বিরোধিতা করবে। আইএসআই এর সঙ্গে থাকবে জামাত, এনসিপি, এমনকি বিএনপির একটা বড় অংশ, সেনার একটা অংশকেও তারা পাবে সঙ্গে। সেনার মধ্যে তখন একটা তীব্র বিভাজন দেখা দিতে বাধ্য শেখ হাসিনাকে নিয়ে, যার ফলে একটা সেনা অভ্যুত্থান ঘটে গেলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু সেটা এই প্রতিবেদনের আলোচ্য নয়। এখানে আলোচ্য শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে, কিভাবে তিনি ফিরবেন সেই বিষয়ে কথা বলছি আমরা। ধরা যাক শেষ পর্যন্ত যে কারণেই হোক বাংলাদেশ সেনার পক্ষ থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থাটাও হলো না। তেমন পরিস্থিতিতে আর কোন বিকল্প ব্যবস্থা থাকতে পারে? আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে প্রত্যাবর্তন। এটি অত্যন্ত সংবেদনশীল, কিন্তু ইতিহাসে এমন নজির রয়েছে যেখানে আন্তর্জাতিক উপস্থিতি উত্তেজনা কমানোর চেষ্টা করেছে, উত্তেজনাকে নিয়ন্ত্রণে রেখেছে। আর একটি বিকল্প, বাংলাদেশের আদালতে শেখ হাসিনার পক্ষ থেকে আগাম আবেদন হবে আমাকে দেশে ফিরতে দেয়া হোক, এই সরকার ফিরতে দিচ্ছে না। এটি নজিরবিহীন হবে, কিন্তু অসম্ভব নয়। আবার এটাও ঠিক, আইনি গড়িমসির সুযোগ নিয়ে সেই মামলা ঝুলিয়ে রাখা হবে অনন্তকালের জন্য, এবং যতদিন না মামলা হয় ততদিন শেখ হাসিনাকে বাধ্য হয়ে ভারতে থাকতে হবে। অতঃপর আসি শেষ বিকল্পে, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে বাংলাদেশ সরকারকে বাধ্য করা যাতে শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা তারা করে। জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশকে বলাই যেতে পারে, দেশের নাগরিক দেশে ফিরতে চাইলে আটকে রাখা যায় না, তোমরা ব্যবস্থা করো। সে ব্যবস্থায় যুক্ত থাকতে হবে বাংলাদেশ সেনাকে। তারা তাদের ব্যবস্থাপনায় শেখ হাসিনাকে দেশে নিয়ে যাবে। দেশে নিয়ে যাওয়ার পর সেনা হেফাজতে থাকবেন নেত্রী। সেখান থেকে তার বিরুদ্ধে শাস্তির পুনর্বিচার চেয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। এই পুরো প্রক্রিয়াগুলো হবে আন্তর্জাতিক সংস্থার নজরদারিতে। আন্তর্জাতিক সংস্থার সাথে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ থাকবে, পশ্চিমের দেশ থাকবে, আমেরিকা থাকবে, ভারত তো থাকবেই, যার মধ্যে জাতিসংঘের পাশাপাশি থাকবে, এদের পাশাপাশি থাকবে আন্তর্জাতিক মিডিয়া। পুরো ঘটনাক্রমের ওপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তীক্ষ্ণ নজর থাকবে। আমার কাছে খবর আছে শেখ হাসিনা তার দেশে ফেরার সময় তার সঙ্গে যাওয়ার জন্যে সাংবাদিকদের বিভিন্ন মিডিয়ার লিস্ট তৈরি করা হচ্ছে, দেশের এবং দেশের বাইরের আন্তর্জাতিক মিডিয়া। আপনি যদি ভাবেন ইন্টারন্যাশনাল মিডিয়ার কি দায় পড়েছে, তাহলে আপনি ভুল ভাবছেন। বাংলাদেশ ও শেখ হাসিনা এতদিন সেভাবে কভারেজ পায়নি, নিরপেক্ষ কভারেজ পায়নি। আজ রয়টার্সের এক ইন্টারভিউয়ের পর বিশ্ব মিডিয়া কড়া নজর রেখেছে শেখ হাসিনার দেশে ফেরার ওপর। এরকম নজর রাখার দুটো উদাহরণ এই মুহূর্তে মনে পড়ছে আমার, দুটোই অন্য দেশের। প্রথম উদাহরণ বেনজির ভুট্টোর, তার 8 বছর পর দেশে ফিরে আসা। 2007 সাল পাকিস্তান
8 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে ফিরছিলেন না, তিনি ফিরছিলেন এমন এক দেশে যেখানে সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে জটিল টানাপোড়েন চলছিল, অনেকটা আজকের বাংলাদেশের মতো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি ছিল জানেন? বেনজিরের সঙ্গে করাচিতে নেমেছিল সেদিন গোটা পৃথিবীর সংবাদ মাধ্যম, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, এএফপি, বিবিসি, সিএনএন, আল জাজিরা, স্কাই নিউজ, প্রায় সবাই। কারণ বিশ্ব বুঝেছিল এটা শুধু পাকিস্তানের খবর নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির খবর। করাচির রাস্তায় সেদিন লক্ষ লক্ষ মানুষ, টেলিভিশনের লাইভ সম্প্রচার, তারপর তারই মধ্যে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ। সেদিন তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু কয়েক সপ্তাহ পর রাওয়ালপিন্ডিতে আততায়ীর হাতে নিহত হন। ইতিহাস আমাদের একটি শিক্ষা দিয়েছে, যখন কোনো নেতার প্রত্যাবর্তন একটি রাষ্ট্রের ভবিষ্যৎ বদলে দিতে পারে, তখন সেটি আন্তর্জাতিক ঘটনায় পরিণত হয়। শেখ হাসিনার ঘটনাও সেটাই হয়ে উঠছে, এবং সেজন্যেই সতর্কতা। দ্বিতীয়টি ইরানের উদাহরণ, কিন্তু ভিন্ন বাস্তবতা। 1979 সাল দীর্ঘ নির্বাসনের পর আয়াতুল্লাহ খোমেনি দেশে ফিরলেন। আমি আবারও বলছি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে ইরানের বিপ্লবের তুলনা করা ভুল হবে। দুই দেশের ইতিহাস আলাদা, দুই সমাজ আলাদা, দুই রাজনৈতিক প্রেক্ষাপটও আলাদা, কিন্তু একটি মিল আছে। বিশ্বের সংবাদ মাধ্যম বুঝেছিল এই প্রত্যাবর্তন শুধু একজন মানুষের দেশে ফেরা নয়, এটি ইতিহাসের একটি নতুন অধ্যায়। তাই বিশ্ব তাকিয়েছিল, এবারও বিশ্ব তাকিয়ে থাকবে বাংলাদেশের দিকে, শেখ হাসিনার দিকে। বুঝতে পারছেন কি কূটনৈতিক টানাপোড়েন, কি বিপুল মিডিয়া অ্যাটেনশন আসতে চলেছে শেখ হাসিনার এই ফেরার ব্যাপারটা নিয়ে। একটা ব্যাপার খেয়াল করুন, শেখ হাসিনার ডিসেম্বর ডেডলাইন দিয়ে দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত কিন্তু কোনো কথা বলছে না ঠিকই, কিন্তু কিছু কি করছে না? তাই কখনো হয়? খেলছেন শেখ হাসিনা, ঘটনার কেন্দ্রে তিনি, কিন্তু ভারত মাঠ তৈরি করছে, ব্যবস্থাপনার দায়িত্বে আছে। ভারত সব রকম সহযোগিতা, যেসব সহযোগিতা দরকার সবটাই করছে ভারত। কারণ এটা নিঃশুল্ক সেবা নয়, ভারতেরও স্বার্থ আছে। সবচেয়ে বড় স্বার্থ, বাংলাদেশ স্বাভাবিক থাকলে ভারতের নর্থ ইস্ট সুরক্ষিত থাকবে, পাকিস্তান ঘেঁষতে পারবে না, চীন দূরে থাকবে, মৌলবাদ সন্ত্রাস ডানা মেলতে পারবে না। শান্ত বাংলাদেশ শুধু বাংলাদেশের শান্তি রাখে না, ভারতকেও শান্ত রাখে। আর এই ভাবনা থেকেই দীনেশ ত্রিবেদী শুধু ঢাকায় ভারতের রাষ্ট্রদূত নন, তার পদমর্যাদা ভারতের কেন্দ্রীয় সরকারের এক ক্যাবিনেট মন্ত্রীর মতো। কেন হঠাৎ এই ব্যবস্থা? তার কারণও শেখ হাসিনার দেশে ফেরা। কারণ ভারত তৈরি হয়ে নামছে আসরে। আমি বলছি না দিল্লি নিশ্চিত জানে কি ঘটবে বাংলাদেশে, এমন দাবি করার কোনো ভিত্তি নেই যে এটাই ঘটবে, কিন্তু রাষ্ট্রের কাজ হলো সবচেয়ে খারাপ সম্ভাবনার জন্যও প্রস্তুতি নেওয়া। যদি শেখ হাসিনা সত্যিই দেশে ফেরেন, যদি বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, যদি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঢাকায় ভিড় করে, যদি ভারতীয় নাগরিকদের নিরাপত্তার প্রশ্ন ওঠে, যদি সীমান্তে উত্তেজনা বাড়ে, যদি ভারতকে ঘন্টায় ঘন্টায় সিদ্ধান্ত নিতে হয়, তাহলে সেই মুহূর্তে দিল্লির চোখ কান কে? উত্তর একটাই, ঢাকায় ভারতের হাই কমিশন। আর সেই কারণেই দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট সমমর্যাদা দেয়া কেবল আনুষ্ঠানিক প্রোটোকল নয়, এটি একটি রাজনৈতিক সংকেত। সরকার এমনটি বলেছে, আমি সেটা বলছি না, আমি সেটা দাবিও করছি না, কিন্তু ঘটনাগুলোর সময়কাল এবং বাংলাদেশের বর্তমান কৌশলগত গুরুত্ব এই সিদ্ধান্তে আসতে বাধ্য করে। শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়াতে পারে পুরো ঘটনাক্রম? 1, শেখ হাসিনা দেশে ফিরছেন তার ঘোষণা মতো। 2, বাংলাদেশ সরকার সামরিক বাহিনীর বিমান পাঠিয়ে সামরিক বাহিনীর ব্যবস্থাপনায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হবে। 3, ঢাকায় পৌঁছবার পর শেখ হাসিনা সেনাবাহিনীর হেফাজতে থাকবেন। 4, সেনাবাহিনীর হেফাজতে থেকেই তিনি সুপ্রিম কোর্টে পুনর্বিচারের মামলা লড়বেন। 4, বাংলাদেশের ওপর আন্তর্জাতিক মিডিয়ার নজর
এতটা তীক্ষ্ণ ও বিস্তৃত হবে যে আওয়ামী লীগকে চেপে রাখা যাবে না। গণ আন্দোলনের তীব্রতায় বিএনপি সরকার পড়ে যেতে পারে এবং সর্বশেষ সেনা অভ্যুত্থানের একটা সম্ভাবনা আছে। সেই অভ্যুত্থানের পেছনে ভারতের ভূমিকা মুখ্য থাকতেও হতে পারে, কিন্তু সঙ্গে আমেরিকাও থাকবে। এখনকার মতো এখানেই রাখছি। পরামর্শদাতা, ইরানের যুদ্ধের মেন পরামর্শদাতা লিন্ডসে গ্রাহাম। এই যে ট্যারিফ ফ্যারিফ নিয়ে এত কিছু না, এই যে ভারতের উপরে 500 ট্যারিফ বসিয়ে দাও, চীনের উপরে 500 ট্যারিফ বসিয়ে দাও, বাংলাদেশের উপরে এত ট্যারিফ বসাও, এই চুক্তি করো, ওই চুক্তি করো, এই যত পরামর্শ সব লিন্ডসে গ্রাহাম, নাম লিন্ডসে বা লিন্ডসে গ্রাহাম। ইনিই ছিলেন ট্রাম্পের পরামর্শদাতা। আপনাদের দুটো জিনিস আগের থেকে বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে খামেনি তার পরিবার শুদ্ধ তার মৃত্যু হলো, তার পেছনেও পরামর্শ ছিল এই গ্রাহামের। সেটা আইআরসি, ইরানিয়ান রয়্যাল ইরানিয়ান ফোর্স, যেটা আইআরসি না যে কি একটা আছে, ওটা বোধ হয়। তো যাই হোক, তারা কিন্তু একটা হুমকি দিয়েছিল ট্রাম্পকে আমরা মারব, এই ট্রাম্পের সহযোগী যারা আছে তাদেরকে আমরা মারব, এটা কিন্তু তাদের হুমকি ছিল। এখন হুমকিটা সিরিয়াসলি কিন্তু নিয়েছিল, কারণ যখন আপনার যখন শোকযাত্রা হয় কিছুদিন আগে, সেখানে কিন্তু একটা প্লাকার্ড উঠতে দেখা যায়, উইল কিল ইউ ট্রাম্প। সেখানে একটা শোকযাত্রায় একটা কিন্তু বড় বড় পোস্টার, সমস্ত ব্যানার, পোস্টার বলবো না, ব্যানার, সব লম্বা লম্বা ব্যানার, প্রকাণ্ড প্রকাণ্ড ব্যানার। সেই গ্রাহাম, যিনি মেন পরামর্শদাতা, সেই গ্রাহাম হঠাৎ করে মারা যায়। এখন যদিও ডাক্তাররা বলছেন যে এটা মানে মেন ধমনী এটা আটকে যাওয়ার, এটা মৃত্যুর কারণ, কিন্তু ট্রাম্প কোনো ঝুঁকি নেননি, যেহেতু একজন তার পরামর্শদাতা এবং যার ওপরে খুনের একটা হুমকি ছিল, তিনি যখন এরকম সুস্থ শরীরে, 71 বছর বয়স হলেও সুস্থ শরীর ছিল তার ছবি দেখলেই বুঝতে পারবেন তিনি কতটা সুস্থ। আমি পরপর ছবিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন আপনারা, এই যে জানাজা আপনারা বলেন, যেটা মুস্তাফা খামেনি, আয়াতুল্লাহ খামেনি, তার যে শোকযাত্রা, সেখানে প্লাকার্ড উঠছে। শুধু তাই নয়, এই খবর পাওয়ার পর ইরানিয়ান টেলিভিশনের যে অ্যাঙ্কার, সে খুশিতে পাগল হয়ে গেছে। সে বলছে, আমি এই খবরটা শুনে এত খুশি হয়েছি, আমার 2-3 বার করে পড়তে ইচ্ছে হচ্ছে। ইরানি জনগণ খুব খুশি। এখন এর প্রত্যুত্তর কি হবে সেটা তো পরে বলা যাবে, কারণ ট্রাম্প ছাড়বেন না। ট্রাম্পের প্রধান পরামর্শদাতা তিনি খুন হয়েছেন। ট্রাম্পের ওপর যে হুমকি নেই তা নয়। কিছুদিন আগে আমরা তুর্কিতে একটা সম্মেলন ছিল, সেখানে ট্রাম্প ওই 400 মিলিয়ন দিয়ে যে প্লেনটা কাতার দিয়েছিল, সেই প্লেনটাকে সারিয়ে সুরিয়ে নিয়ে তিনি মানে আধুনিক করে সেই প্লেনটাই গেছিলেন। সিআইএ কোনো একটা খবর টবর দেয়, খবর টবর দেওয়ার পর উনি তুর্কি থেকে কিন্তু এয়ারফোর্স ওয়ানে ফেরেন
এবং সরাসরি ওয়াশিংটন ডিসিতে আসেননি, প্রথম চলে যান লন্ডন, লন্ডন থেকে তিনি তারপরেতে ওয়াশিংটন ডিসির দিকে রওনা হন। তার মানে ট্রাম্পের জীবনের ওপরে ভয় রয়েছে, থ্রেট আছে যাকে বলা হয়। এই ইরানকে কিন্তু আপনার খুব ছোটখাটো এ করে দেখা যাবে না। ইরান কিন্তু অনেক শক্তিশালী। আর ইরান এর পরেতে হরমুজের পুরো দখল নিয়ে নিয়েছে। আমি তো বলেছি পৃথিবীর এত রাষ্ট্র রয়েছে, একটা রাষ্ট্র কিন্তু রা করে না, একটা রাষ্ট্র কোনো রা করে না, যে যার নিজেরটা সামলাচ্ছে। অন্যের অন্যের ব্যাপারে কেউ এগিয়ে আসবে না। আমি বারবার বলি না, সবাই যে যারটা নিজের সামলায়, অন্যে আপনাকে জিতিয়ে দেবে, এই প্রশ্নটা মানে এতে ভাবনায় থাকাটা হচ্ছে ভুল। এখনো পর্যন্ত জবরদখল করে রেখে দিয়েছে, বিশুদ্ধ গুন্ডাগির্দি চলছে, বিশুদ্ধ গুন্ডাগির্দি। ধরো স্টেট অফ হরমুজ যেটা আছে, স্টেট অফ হরমুজের ওপাশটা হচ্ছে ওমানিয়ান জলসীমা, এপাশটা হচ্ছে ইরানের জলসীমা। তুমি ইরানের জলসীমা বন্ধ করতে পারো, তুমি ওমানের জলসীমা তো বন্ধ করতে পারো না। ইরান কি করেছে, পুরো স্টেট অফ হরমুজে কাউকে ঢুকতে দেবে না। $2 বিলিয়ন করে প্রতি জাহাজে দিতে হবে, তবে সে পার হতে দেবে। শুরুটা কে করেছিল ভাই? শুরুটা তো আমেরিকাই করেছিল। এই যে যুদ্ধ করে কিছু পেল আমেরিকা, কিছু পায়নি। সারা পৃথিবীতে একটা তুলকালাম ঘটিয়ে দিয়েছে তেল নিয়ে। এখন সারা পৃথিবী তেলের আশঙ্কায় ভুগছে। নিজের ওপরে হুমকি নামিয়ে আনলেন, তার আশেপাশে সে পরামর্শদাতা, তাদের ওপরে হুমকি এনে দিলেন, একজন তো টসকে গেলেন। ইরান এখন খুশিতে নাচছে। কতদিন চলবে এই সমস্যা? কিন্তু দীর্ঘকাল চলবে। এখনই এই সমস্যার সমাধান হবে না, কারণ ট্রাম্প এরপর ডবল শক্তি নিয়ে ইরানের ওপরে ঝাঁপাবে। ইরান আবার ওয়াশিংটন তো মারতে পারবে না, মারবে কোথায়? উপসাগরীয় দেশগুলোর একদম মারবে। ফলে এইবারেতে আরো সমস্যা বাড়বে, আমাদের তেলের সংকট আরো বাড়বে, তেলের দাম হু করে বাড়বে, বাজার মূল্য একেবারে হু করে বাড়বে। কারণ তেলের উপরে আঘাত হলে পরে তো বাজার বাড়বেই, বাজার দর বাড়বেই, ট্রান্সপোর্ট খরচা বেড়ে যাচ্ছে। মেন তো হচ্ছে কি ওইটা। তো এরপরে কি ঘটনা ঘটবে? এরপর ট্রাম্প কতটা অ্যাগ্রেসিভ হবেন সেটার দিকে চেয়ে থাকা যাক।